This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটি বিমান দুর্ঘটনা থেকে বাঁচলো বলা যায়, একটি বিপদ থেকে বাঁচলো এমনই খবর সামনে এসেছে দেব আপনাদের। থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়া বিমানে জরুরি অবতরণ হয়েছে। বিমানে বোমাতঙ্কে জরুরি অবতরণ করেন পাইলট, এমনই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে দীপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। দীপ, কি খবর পাওয়া যাচ্ছে? তবে সময়টা বোধহয় এয়ার ইন্ডিয়ার খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণ গতকাল আহমেদাবাদে এত বড় একটা দুর্ঘটনার পরও আর একটা যাত্রীবাহী বিমান এয়ার ইন্ডিয়া 379 যেটি থাইল্যান্ড থেকে দিল্লির দিকে আসছিল, আজ সকাল 9:30 নাগাদ বিমানটিতে 156 জন যাত্রী ছিলেন এবং ফুকেট এয়ারপোর্ট থেকে দিল্লির দিকে আসছিল বিমানটি। সেই বিমানে বোমাতঙ্ক রয়েছে এমন ফোন আসে থাইল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এবং সঙ্গে সঙ্গে সেটি পাইলটকে জানানো হয় এবং তারপরে চূড়ান্ত তৎপর হয়ে ওঠেন পাইলট। বিমানটি বেশ খানিকক্ষণ আন্দামান সাগরের উপরে খানিকক্ষণ ঘোরাফেরা করার পরে বিমানটিকে আবার থাইল্যান্ডে নামানো হয় এবং নামিয়ে বিমানটিতে একেবারে চিরুনি তল্লাশি চালানো হয়। যেটা এখনো পর্যন্ত যে সুখবর যে বিমানে কোনো বোমা মেলেনি, প্রত্যেক যাত্রী এখনো পর্যন্ত নিরাপদে রয়েছেন, তাদের নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিমানে বোমাতঙ্কের কারণে একটি যে বিমান দিল্লির দিকে উড়েছিল এবং সেই বিমানটি বেশ খানিকক্ষণ আন্দামান সাগরের উপর সেই বিমানটি গোল গোল করে ঘোরার পর সেটিকে আবার এয়ারপোর্টে নামানো হয়, নামিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। সংখ্যাটা হচ্ছে 156 জন যাত্রী বিমানে ছিলেন। ভাবো এইরকম একটা বিমান, যে বিমানে আমরা দেখেছি গতকাল একটা বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার ঘটে গেছে, তারপর আবার একটা বিমান একেবারে যাত্রীবাহী বিমান, সেই বিমান আকাশে উড়েছিল, তখন বোমাতঙ্কের খবর আছে। AI 379 তাকে জরুরি অবতরণ করতে হয় থাইল্যান্ড এয়ারপোর্টে, তারপর সেই বিমানে চলে ছিনতাই তল্লাশি। সুখবর এটাই যে বিমানে এখনো পর্যন্ত কোনো বোম মেলেনি, যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছে এটা একটা পুরো বোমাতঙ্কের ফোন ছিল। এখনো পর্যন্ত সমস্ত যাত্রীরা নিরাপদেই রয়েছেন এবং সমস্ত যাত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ। আর আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় সেখানে মৃত্যু মিছিল এখনো জারি রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে চলছে হৃদস্পন্দনের খোঁজ। গতকালের পর আজও চলছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 265টি দেহ পাওয়া গিয়েছে, আর এর মধ্যে 24 জন স্থানীয় বাসিন্দা, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়া। বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টই একমাত্র ভরসা। গতকাল থেকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যারা আত্মীয় পরিজন রয়েছেন তারা যাতে আসেন হাসপাতালে, ডিএনএর নমুনা দিয়ে যান, কারণ যে ধরনের পরিস্থিতি দেহর তাতে শনাক্তকরণ করা সম্ভব নয়। গতকালের পর আজ ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক জন। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন 41 জন, আর এর মধ্যে 32 জন MBBS এর পড়ুয়া। 41 জনের মধ্যে 5 জন ICU অর্থাৎ অতি সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন, একজন HDU-তে চিকিৎসাধীন। নিখোঁজ বেশ কয়েকজন এখনো পর্যন্ত। যে দেহগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে ময়নাতদন্তের পর সেই দেহগুলো তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে। কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে কফিনবন্দি দেহ, অর্থাৎ যে দেহগুলি ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের পরিজনরা এসে মৃতদেহ শনাক্ত করেছে, তাদের হাতে ময়না তদন্তের পরে দেহ এক এক করে তুলে দেওয়া হচ্ছে। এবং প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এখানে এসে পৌঁছেছিলেন সেই সময় তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন যে যত দ্রুত সম্ভব প্রত্যেকের পরিজনের হাতে যেন মৃতদেহ তুলে দেওয়া হয়, যাদের দেহ শনাক্ত করা হয়ে গিয়েছে। এই শনাক্তকরণ প্রক্রিয়াও যেন যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হয়। এই ধরনের দেহ শনাক্তকরণ এবং দেহ হস্তান্তর তা অধিকাংশই এখনো পর্যন্ত বাকি থেকে গিয়েছে। তার কারণ যে দেহগুলি আসছে বা গতকাল রাত থেকে এসে পৌঁছেছে তার অধিকাংশই যেভাবে জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছে, তাতে কোনোভাবেই এই দেহগুলিকে শনাক্ত করা যাচ্ছে না। আর সেক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে
হচ্ছে ডিএনএ স্যাম্পলিংয়ের ওপরে এবং পরিজনদের ডেকে এনে তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং ডিএনএ স্যাম্পলিংয়ের ওপরেই প্রত্যেকটি দেহ শনাক্তকরণের জন্য নির্ভর করতে হচ্ছে। কিন্তু প্রশাসন জানাচ্ছেন, স্বাস্থ্য অধিকর্তা এবং তার পাশাপাশি এখানকার যারা কর্মী রয়েছেন তারা জানাচ্ছেন এই প্রক্রিয়া হতে প্রত্যেকটি দেহ পিছু এবং যাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে সেই নমুনা সংগ্রহের পর অন্তত 72 ঘন্টার সময় লাগবে। আর এই সময়কালে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন এবং সেই ছবিটাই আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। আহমেদাবাদ সিভিল হসপিটাল থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। यहाँ पे लंदन से पहली बार आया था, वो गया था लंदन तो उसकी बीबी के साथ, बीबी वहीं है उसकी। और उनके परिवार में कौन-कौन है? मम्मी है, दादी और बहन है, 3 लोग हैं। क्या आया था, पापा एक्सपायर्ड हो गया था तो उसको देखने के लिए पहले आया वो 1 तारीख को आया था। कोई नहीं, अकेला ही आया ना, रखने के लिए आए थे हम लोग। वहाँ पे कौन-कौन रहता है? उनकी वाइफ है लंदन में, तो 2-3 साल हुआ शादी करी है उसकी। कौन सी तारीख को वो अहमदाबाद आए थे? 1 तारीख को आया था, 1 तारीख को आया था। पापा एक्सपायर्ड हो गया था उसका, तो उसको देखने के लिए वो विधि के लिए आया था और फिर वापस अभी कल जाता था। कल तो ये टाइम पे तो निकला था, ये टाइम पे तो निकल गया था मेरा। बताया जा रहा है वो तो ले लिया, कल ले लिया DNA टेस्ट तो। हाँ तो मैंने देख लिया।